আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, এআর প্রাইভেট প্রোগ্রামের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের পাঠ্য বইয়ের 13তম অধ্যায় ধারা নিয়ে, এবং এই ধারার সকল বেসিক নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো শুরু করি, চলো। দেখো, প্রথমে আমাদের ধারায় আজকে আমরা কি কি করবো দেখে নাও। আমরা আজকে করবো 1 নম্বরে অনুক্রম কি করব, অনুক্রম কি, তারপরে করব ধারা কি, তারপরে ধারার প্রকারভেদ, ধারার প্রয়োজনীয় সূত্র, এবং শেষে কিছু গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করবো। সো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। তোমরা অবশ্যই শেষ পর্যন্ত ক্লাসটিকে দেখবে যাতে তোমরা উপকৃত হতে পারো। তো শুরু করে চলো। প্রথমেই আমরা শিখব অনুক্রম। প্রথমে কি শিখবো? অনুক্রম কি। দেখো, অনুক্রম হলো কতগুলো রাশি একটা বিশেষ নিয়মে ক্রমান্বয়ে মানে কি, একটির পর একটি এমন ভাবে সাজানো যেন প্রত্যেক রাশি তার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা জানা নেয়। মানে কিছু বিজ্ঞানের কিছু রাশি তুমি এমন ভাবে সাজাইবা, পর্বত ক্রমান্বয়ে এমন ভাবে সাজানোর পরে প্রত্যেক রাশি তার পূর্ববর্তী পদ, তার আগের পদ এবং কি তার পরের পদের মাঝে কি সম্পর্ক আছে তা খুব সহজে জানা যায়। উদাহরণস্বরূপ যদি আমরা লিখি 2, 4, 6, 8, ঠিক আছে। এখানে দেখো পূর্ববর্তী পদ পরবর্তী পদ তাদের মধ্যে একটা কি সম্পর্ক অবশ্যই আছে, তাদের মধ্যবর্তী গ্যাপ হচ্ছে 2। তাহলে 2 থেকে 4 ব্যবধান 2, 4 থেকে 6 ব্যবধান 2, 6 থেকে 8 ব্যবধান কি 2। এটা হচ্ছে তোমাদের অনুক্রম। তাহলে আমরা যদি বলি অনুক্রম কি, অনুক্রম হচ্ছে কতগুলো রাশি এমন ভাবে ক্রমান্বয়ে সাজানো যার প্রত্যেকটি পদ তার পূর্ববর্তী পদ ও পরবর্তী পদের সাথে কিভাবে সম্পর্কিত তা খুব সহজে বের করা যায়, ঠিক আছে। এটা ছিল অনুক্রম। এখন দেখো, আমরা যদি ধারা নিয়ে আলোচনা করি, তার হচ্ছে এই যে অনুক্রমগুলো আছে, কোন অনুক্রমের পদগুলোকে যদি আমরা প্লাস চিহ্ন দ্বারা, কি চিহ্ন দ্বারা, প্লাস চিহ্ন দ্বারা যোগ করি তাহলে ধারা পাওয়া যায়। তাহলে কি পাওয়া যায়? ধারা। যদি এই যে অনুক্রমটি ছিল, এখানে যদি আমি কমার পরিবর্তে জাস্ট একটা প্লাস চিহ্ন বসায় দিই তাহলে এটা কি হয়ে যায়? ধারা হয়ে যায়। এটা কি হয়ে যায়? ধারা হয়ে যায়, ঠিক আছে। তাহলে অনুক্রম এবং ধারা জিনিসটা তোমরা খুব সহজে কি করবে, বুঝতে পারবে। ওকে, এবার ধারার প্রকারভেদ নিয়ে আমরা আলোচনা করবো। কি নিয়ে আলোচনা করবো? ধারা প্রকারভেদ। এখন ধারা কয় প্রকার? ধারা হচ্ছে 2 প্রকার। ধারা কয় প্রকার? 2 প্রকার। একটা হচ্ছে তোমার সংখ্যার ভিত্তিতে ধারা 2 প্রকার, একটা সসীম আর একটা কি অসীম। গঠনের দিক থেকে ধারা 2 প্রকার, একটা সমান্তর ধারা আর একটা কি ধারা, গুণোত্তর ধারা। তাহলে আমি লিখলাম ধারা 2 প্রকার, সসীম ধারা, অসীম ধারা। আবার সসীম ধারা 2 প্রকার লিখলাম, সমান্তর গুণোত্তর। অসীম ধারা 2 প্রকার, সমান্তর গুণোত্তর। এই ছিল ধারার প্রকার। তাহলে দেখো, এখান থেকে আমরা যদি অন্যভাবে বলি, ধারা হচ্ছে 2 প্রকার। একটা হচ্ছে তোমার সংখ্যার উপর বেস করে ধারা 2 প্রকার, কি, একটা সসীম আর একটা হচ্ছে অসীম। আরেকটা ধারা হচ্ছে তোমার গঠনের উপর নির্ভর করে ধারা 2 প্রকার, একটা সমান্তর ধারা আর একটা কি ধারা, গুণোত্তর ধারা। সো আমরা এবার এখানে 2টি টপিক লিখেছি, যে সমান্তর ধারা চেনার উপায়, এবং এখানে লিখেছি গুণোত্তর ধারা চেনার উপায়। তুমি সমান্তর ধারা কি করে চিনবা এবং গুণোত্তর ধারা কি করে চিনবা। তার আগে চলো আলোচনা করি সসীম ধারা কি, অসীম ধারা কি। সসীম ধারা হচ্ছে সেই সকল ধারা যে দ্বারা পদগুলাকে গণনা করে শেষ করা যায়, ওইগুলো হচ্ছে আমার সসীম ধারা। অসীম ধারা হচ্ছে যেই ধারা পদগুলা গণনা করে শেষ করা যায় না, ওইগুলো হচ্ছে আমার অসীম ধারা। তাহলে সসীম ধারা, অসীম ধারা। এবার আমরা সমান্তর ধারা এবং গুণোত্তর ধারা নিয়ে আলোচনা করবো। সমান্তর ধারা চেনার উপায়গুলো কি কি দেখো। আমি এখানে কি লিখছি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ। এরকম ভাবে পূর্ববর্তী পদগুলোরে তার পরবর্তী পদ থেকে মাইনাস করলে প্রতিবার বিয়োগফল কি হবে? সমান হবে। প্রতিবার বিয়োগফল কি হবে? সমান হবে। এই যে যদি প্রতিবার বিয়োগফল সমান হয়, তবে আমরা বুঝতে হবে এটা হচ্ছে আমাদের সমান্তর ধারা। এটা কি ধারা? সমান্তর ধারা। আমরা যদি উদাহরণস্বরূপ লিখি, দেখো এখানে উদাহরণ, এই যে এখানে এটা হচ্ছে প্রথম পদ, এটা দ্বিতীয় পদ, এটা তৃতীয় পদ, এটা চতুর্থ পদ। তাহলে আমি যদি দ্বিতীয় পদ হতে কি, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, দ্বিতীয় পদ হতে প্রথম পদ মাইনাস করি, মানে 4 থেকে 2 মাইনাস করি 2,
তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ, 6 থেকে 4 মাইনাস করলে 2, 8 থেকে 6 মাইনাস করলে কি 2। প্রতি ক্ষেত্রে যদি বিয়োগফল সমান হয় তবে তাকে বলে সমান্তর। এবং এই যে বিয়োগফল সমান, দ্বিতীয় পদ থেকে প্রথম পদ মাইনাস করলাম, তৃতীয় পদ থেকে দ্বিতীয় পদ মাইনাস করলাম, চতুর্থ পদ থেকে তৃতীয় পদ মাইনাস করলাম, এই যে মাইনাস করে যে মানটা পাইলা ওইটার বলা হয় সাধারণ অন্তর। একে কি বলা হয়? একে সাধারণ অন্তর বলে। এবং এই সাধারণ অন্তরকে ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অন্তরকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের ডি দ্বারা প্রকাশ করা হয়। আবার একইভাবে যদি এই যে দ্বারা, এই যে প্রথম পদ বলছিলাম সমান্তর দ্বারা বলো আর গুণোত্তর দ্বারা বলো, প্রথম পদকে সবসময় ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের এ দ্বারা প্রকাশ করা হয়। এবং সমান্তর দ্বারা চিনার উপায় কি? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ, তৃতীয় পদ মাইনাস দ্বিতীয় পদ, চতুর্থ পদ মাইনাস তৃতীয় পদ, এরকম ভাবে পার্থক্য করবা। যদি প্রত্যেকটা পার্থক্য সমান হয় তাহলে ওইটা সমান্তর দ্বারা। এবং সমান্তর দ্বারা এই যে পার্থক্যকে বলে সাধারণ অন্তর, পার্থক্যকে কি বলে? সাধারণ অন্তর। এবং একে ছোট হাতে ডি দ্বারা প্রকাশ করে। এক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করে। এই ছিল আমাদের সমান্তর দ্বারা। আশা করি তোমরা সমান্তর দ্বারা নিয়ে আর কোনোদিন আটকাইবা না। এবার আমরা চলো গুণোত্তর দ্বারা নিয়ে আলোচনা করি। দেখো, সমান্তর দ্বারার ক্ষেত্রে কি বিয়োগফল সমান হবে, আর এই গুণোত্তর দ্বারার ক্ষেত্রে আমাদের দেখো কি হয়? দ্বিতীয় পদ ভাগ প্রথম পদ, তৃতীয় পদ ভাগ দ্বিতীয় পদ, চতুর্থ পদ ভাগ তৃতীয় পদ। মানে তোমার পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা কি করবা? ভাগ করবা। পরবর্তী পদকে পূর্ববর্তী পদ দ্বারা ভাগ করবা। ভাগ করার ফলে তোমার ভাগফল সবসময় কি হবে? সমান হবে। এই যে প্রতিবার ভাগফল সমান, প্রতিবার ভাগফল কি সমান। এবং এই যে প্রতিবার যদি ভাগফল সমান হয় তাহলে এটা হচ্ছে গুণোত্তর দ্বারা। ভাগফল সমান হলে কি দ্বারা? গুণোত্তর। যদি প্রতিবার বিয়োগফল সমান হয় সমান্তর, ভাগফল সমান হলে গুণোত্তর দ্বারা। এবং এই যে গুণোত্তর দ্বারা ভাগফল সমান, এই যে ভাগফলটাকে বলে সাধারণ অনুপাত। একে কি বলে? সাধারণ অনুপাত বলে। একে সাধারণ অনুপাত বলে। এবং এই সাধারণ অনুপাতকে ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করা হয়? ছোট হাতের আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এক্ষেত্রে গুণোত্তর দ্বারা প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়। প্রথম পদকে কি দ্বারা প্রকাশ করা হয়? এ দ্বারা প্রকাশ করা হয়। একেবারে আমি একটা যদি উদাহরণ দিই, গুণোত্তর দ্বারা দেখো 3 + 9 + 27 + 81 + দেখো, এই দ্বিতীয় পদকে যদি আমি প্রথম পদ দ্বারা ভাগ করি কত আসে? 3। তৃতীয় পদকে দ্বিতীয় পদ দ্বারা যদি ভাগ করি কত আসে? 3। চতুর্থ পদকে যদি আমি তৃতীয় পদ দ্বারা ভাগ করি কত আসে? 3। তার মানে প্রতিবার ভাগফল সমান হচ্ছে। এই যে ভাগফল সমান, একে বলে সাধারণ অনুপাত। একে কি বলে? সাধারণ অনুপাত। এবং সাধারণ অনুপাতকে আর দ্বারা প্রকাশ করা হয়। সাধারণ অনুপাতকে ছোট হাতে আর দ্বারা প্রকাশ করা হয়। এবং এক্ষেত্রে প্রথম পদকে এ দ্বারা প্রকাশ করা হয়, প্রথম পদকে ছোট হাতে এ দ্বারা প্রকাশ করা হয়। তো এই ছিল কিভাবে তুমি সমান্তর দ্বারা চিনবা এবং কিভাবে গুণোত্তর দ্বারা চিনবা। সাথে ধারা বা প্রকার কি, ধারা প্রকার বা ধারা কি, অনুক্রম কি, দ্বারা প্রয়োজনীয় সূত্র এবং কিছু গাণিতিক সমস্যা এবার আমরা নিয়ে আলোচনা করে চলো। সো এটা তোমরা স্ক্রিনশট দিয়ে নাও। আমি সমান্তর দ্বারার ক্ষেত্রে আমাদের দুটি সূত্র শিখলেই এনাফ। কি সূত্র? একটা হচ্ছে n-তম পদ। কি তম পদ? n-তম পদ। এবং আমাদের n-তম পদের সূত্র হচ্ছে a + n-1 * d। a কি? প্রথম পদ, n হচ্ছে তম পদ, যত তম পদ বলবো তত, d হচ্ছে সাধারণ অন্তর। এখন n এর মানটা দেখো। যদি তোমাকে বলে পঞ্চম পদ তাহলে n এর মান 5। যদি তোমাকে বলে ষষ্ঠ পদ তাহলে n এর মান 6। যদি বলে 20তম পদ তাহলে n এর মান কত? 20। সিম্পল। তারপর হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এখন n সংখ্যক পদের সমষ্টি বলতে এখানে n এর মান কি? 10টি পদের সমষ্টি বললে n এর মান 10, 12টি পদের সমষ্টি বললে n এর মান 12, 15টি পদের সমষ্টি বললে n এর মান 15। তাহলে n সংখ্যক পদের সমষ্টিকে Sn দ্বারা প্রকাশ করা হয়। এবং সূত্র হচ্ছে n/2 সেকেন্ড ব্র্যাকেট 12 + n-1 * কি d। এই দুইটা সূত্র শিখলে সমান্তর দ্বারা এনাফ। এবার গুণোত্তর দ্বারার ক্ষেত্রে তুমি সূত্র কি শিখবে দেখো। গুণোত্তর দ্বারার ক্ষেত্রে তোমার সূত্র হচ্ছে প্রথমে n-তম পদের সূত্র। কি তম পদের সূত্র? n-তম পদ। n-তম পদের সূত্র হচ্ছে a⁻n-1। ক্ষেত্রে r এর পাওয়ার হবে n-1, r এর পাওয়ার কি হবে? n-1 হবে। এখন n হচ্ছে প্রথম পদ, r কি? সাধারণ অনুপাত। r কি? সাধারণ অনুপাত। n হচ্ছে যততম পদ বলবো তত। পঞ্চম পদ বললে n এর মান 5, মানে যততম পদ বলবো n এর মান ঠিক তত।
তারপরে হচ্ছে n সংখ্যক পদের সমষ্টি। এক্ষেত্রে দুইটা সূত্র আছে, একটা হচ্ছে Sn = ai * 1 - r to the power n divided by 1 - r। এক্ষেত্রে দেখতে হবে তোমার r এর মানটা কত। r এর মান যদি 1 এর চেয়ে ছোট হয়, আর r এর মান কি হয় 1 অপেক্ষা ছোট হলে সূত্র এটা হবে সমষ্টি, এবং r এর মান যদি 1 অপেক্ষা বড় হয়, নিচে দেখো r এর মানটা 1 অপেক্ষা কি বড়, r এর মান যখন 1 অপেক্ষা বড় হবে তখন সূত্র হবে a * r to the power n - 1 divided by, সরি এখানে r - 1 হবে, এটা কি হবে r - 1, r মাইনাস কি হবে 1 হবে, মানে r এর মান বড় হলে r টা সামনে চলে আসবে, আর r এর মান ছোট হলে r টা পেছনে চলে যাবে। এবার আমরা দুটো উদাহরণ দিয়ে দেখো আমাদের ধারার সূত্র শেষ। এবার আমরা কিছু গাণিতিক সমস্যা নিয়ে চলে আলোচনা করি। এখানে একটি প্রশ্ন হচ্ছে উদাহরণ 1, এই যে হচ্ছে উদাহরণ 1, 2 4 6 দ্বারা দশম পদ কত, দ্বারা দশম পদ কত। তাহলে এই ক্ষেত্রে আমি যদি লিখি প্রথম পদ, এই দ্বারা প্রথম পদ a সমান কত 2, তারপরে যেহেতু এটা সমান্তর দ্বারা তার মানে আরেকটা কি আছে সাধারণ অন্তর আছে, আরেকটা কি আছে সাধারণ অন্তর, তাহলে সাধারণ অন্তর, সাধারণ অন্তর, এবং এই সাধারণ অন্তরকে d দ্বারা প্রকাশ করা হয়। কি দ্বারা প্রকাশ করা হয়? d। কেমনে বের করব সাধারণ অন্তর? দ্বিতীয় পদ থেকে প্রথম পদটারে মাইনাস করো। দ্বিতীয় পদ কত 4 মাইনাস প্রথম পদ কত 2, 4 থেকে 2 বাদ দিলে কত 2, তাহলে d এর মান কত পাইলাম 2 পাইলাম। এবার বলছে দশম পদ, তাহলে দেখবা আমরা জানি nতম পদ সমান সূত্র কি a প্লাস n মাইনাস 1 ইনটু d। তাহলে আমি কি বলছি দশম পদ, তাহলে সুতরাং দশম পদ এর মান কত 2, n এর মান 10 মাইনাস 1 ইনটু d এর মান 2, 10 টা একবার দিলে কত 9 ইনটু 2। তাহলে আমি যদি এখানে লিখি দেখো 2 প্লাস 9 দুগুণে 18, তাহলে কত 20। তাহলে আমরা বলতে পারি এই দ্বারা দশম পদ কত 20, এই দ্বারা দশম পদ 20। তোমরা এই যে 3 6 9 দ্বারা 6টি পদের সমষ্টি, এই যে সমষ্টির সূত্র বসায় n এর মান কত বসায় 6, n এর মান 6, প্রথম পদ কত 3, সাধারণত d কত হবে 6 থেকে 3 বাদ দিলে 3, d এর মান 3, এটা বসায় তোমরা এটা বাইরের কাজ করো, এই যে 6টি পদের সমষ্টি এটা বাইরের কাজ করে आंसरটা কমন বক্সে জানিয়ে দেব। এবার আসো আমাদের গুণফল দ্বারা এটা কি করতে পারি। এখানে একটি ধারা দিয়েছি 3 9 7 8 দ্বারা পঞ্চম পদ কত এবং 6টি পদের সমষ্টি কত। তাহলে এই দ্বারা প্রথম পদ কত, প্রথম পদ a = 3, তারপরে সাধারণ অনুপাত বের করব। কি বের করব? সাধারণ অনুপাত। সাধারণ অনুপাতকে কি দ্বারা প্রকাশ করে? r = এই যে দ্বিতীয় পদকে প্রথম পদ দ্বারা ভাগ করো 3, এটা অবশ্যই কি আমার 1 অপেক্ষা বড় হয়েছে, r এর মান কি হয়েছে 1 অপেক্ষা অবশ্যই বড় হয়েছে। আচ্ছা, এবার বলছে পঞ্চম পদ কত। তাহলে আমরা লিখতে পারি nতম পদ ইকুয়াল টু সূত্র কি a r টু দি পাওয়ার n মাইনাস 1। তাহলে পঞ্চম পদ এর মান হচ্ছে 3, r এর মান কত পাইলাম 3, n এর মান 5 মাইনাস 1। তাহলে 3 ইনটু 3 এর পাওয়ার কত থাকবে 5 থেকে দিলে 4, 3 ইনটু 3 এর পাওয়ার 4 মানে 81, তাহলে 3 এ কে 3 আর 243। তাহলে এই দ্বারা পঞ্চম পদ হচ্ছে 243। একইভাবে 6টি পদের সমষ্টি বের করা কেমনে বের করব? সূত্র এটা বসাই দাও, কারণ এক্ষেত্রে আমার r এর মান কি 1 অপেক্ষা বড় হয়েছে, মানে সূত্র এটা ইউজ করব। মানগুলো বসাই দেওয়া 3, r এর মান বসাই ক্যালকুলেশন করব। সো এই ছিল আমাদের ধারা সম্পর্কে বিস্তারিত বেসিক ক্লাস, ঠিক আছে। এরপর থেকে আমরা ধারাবাহিক অঙ্কগুলা, বইয়ের অঙ্ক প্লাস সৃজনশীল নিয়ে তোমাদের সামনে হাজির হব। এবং আমাদের ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবে, এবং তোমরা অবশ্যই ভিডিওটি শেয়ার করে তোমার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে, যাতে তারাও ভিডিওটি দেখে উপকৃত হতে পারে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।